নমস্কার। বিশেষ কারণে গল্প পরিবেশনায় দেরি হওয়ায় টিম ফিনিক্স দ্য অডিও স্টোরি চ্যানেলের পক্ষ থেকে আমরা ক্ষমা প্রার্থী। আমাদের আজকের বিশেষ নিবেদন মোহাম্মদ জাফর ইকবালের ভৌতিক গল্প অবলম্বনে রহমত চাচার এক রাত। মোহাম্মদ জাফর ইকবাল বাংলাদেশের সিলেটে 1952 সালের 23শে ডিসেম্বর জন্মগ্রহণ করেন। তিনি একজন বাংলাদেশি কথাসাহিত্য ও বিজ্ঞান কল্পকাহিনী লেখক। তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের একজন অধ্যাপক ছিলেন। তিনি তার অবদানের জন্য বাংলা একাডেমি পুরস্কার, জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও মেরিল প্রথম আলো পুরস্কারে পুরস্কৃত হন। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্টস করতে ভুলবেন না। আজকের গল্পটি বিশ্বশ্রেষ্ঠ ভূত সমগ্র এই বইটি থেকে সংগৃহীত। শুরু হতে চলেছে আজকের নিবেদন রহমত চাচার এক রাত। আমরা গ্রামের বাড়িতে বেড়াতে গেলেই রহমত চাচা আমাদের সঙ্গে দেখা করতে আসতেন। উনি লম্বা চওড়া মানুষ, এই বয়সেও শরীর পাথরের মতো শক্ত। আমরা তখন ছোট, আমাদের 2-3জনকে উনি এক হাতে একসঙ্গে টেনে নিজের ঘাড়ের উপর তুলতেন। খাওয়ার সময় আমরা অবাক হয়ে তার খাওয়া দেখতাম। একজন মানুষ যে এত খেতে পারে তা না দেখলে বিশ্বাস হয় না। খাওয়া শেষ হবার পর হাত ধুয়ে উঠে পড়েছেন, ঠিক তখনই হয়তো কেউ তার থালায় 1 গামলা ভাত ঢেলে দিতেন, সাথে সমপরিমাণ মাছ, মাংস কিংবা হয়তো শুধু ডাল। খানিকক্ষণ চেঁচামেচি করার পর আবার উনি খেতে শুরু করতেন। দেখতে দেখতে সব শেষ হয়ে যেত। তার পেটে কোথায় যে এত জায়গা থাকে কি জানি। আমাদের খাওয়া দেখতেন আর মাথা নেড়ে হাসতে হাসতে বলতেন, তোরা এত কম খেয়ে থাকিস কি করে? কোন দিন তো বাতাসেই উড়ে যাবি। রহমত চাচার সবচেয়ে মজার যেটা হচ্ছে তার গল্প বলার ঢং। পড়াশোনা জানেন না, জীবনে কোনো বইপত্রও পড়েননি, তাই তার সব গল্পই নিজের জীবনের সত্যি গল্প। এমন স্বাভাবিক গলার স্বরে এমন একটা অস্বাভাবিক গল্প তিনি বলে যেতেন, শুনে আমরা অবাক হয়ে যেতাম। এই যেমন অমুক গ্রামের সব মানুষ চোর ছিল, মানুষেরা তাদের উৎপাতে অতিষ্ঠ হয়ে পুলিশে খবর দিল। তখন ব্রিটিশ রাজত্ব, তারা এসে সবাইকে ধরে নিয়ে গেল। নিয়ে যাওয়ার সময় যদি কেউ আবার পালিয়ে যায়, তাই সবার হাতে তালু ফুটো করে তার ভিতর দিয়ে দড়ি ঢুকিয়ে সবাইকে একসঙ্গে বেঁধে রেখেছিল। আমরা অবিশ্বাস করি কেমন করে, তার যে নিজের চোখে দেখা। আবার এই ধরো নারকেল নিয়ে কথা হচ্ছে, রহমত চাচা বললেন কবে নাকি নারকেল গাছ থেকে নারকেল নামানো হয়েছে, নারকেল কেটে নারকেলের জল গ্লাসে ঢালা হলো, দেখা গেল সেই জলের মধ্যে কুঁচো চিংড়ি। যদি ভালো করে না দেখলে তা দেখা যায় না, তার নিজের চোখে দেখা ঘটনা। আমরা কি বলবো। সবচেয়ে মজার ছিল তার ভূতের গল্পগুলি। যখন শুনেছি তখন অবশ্যই মজার মনে হয়নি, ভয়ে হাত পা শরীরের ভিতর সব সেঁধিয়ে গিয়েছিল। এই জন্য কখনো আমাদের সামনে উনি ভূতের গল্প করতে চাইতেন না। কেননা উনি মনে করেন ভূতের গল্প শুনে ভয় পেয়ে আমরা নাকি সব ভীতু হয়ে যাব। তাকে কিছুতেই বোঝানো যেত না যে ভয় পাওয়ার জন্যই তো ভূতের গল্প শোনা, তাছাড়া আমরা তো এমনিতেই ভীতু, নতুন করে ভীতু হওয়ার প্রশ্ন আসছে কি করে। যখন বড়রা বসে গল্প করত, কথায় কথায় মাঝে মাঝে ভূতের গল্প উঠে আসতো, তখন অবশ্যই রহমত চাচা 1-2 ভূতের গল্প বলতেন। ভয়ঙ্কর সব ভূতের গল্প শুনে হৃদস্পন্দন থেমে যেতে চায়। তার কাছ থেকে শোনা সবচেয়ে যেটা ভয়ের গল্প, এখন তার ভাষাতেই বলি। সে অনেক দিন আগেকার কথা, তখন আমার বয়স কত হবে? এই 25 কি 26। সে সময় আমাদের পাশের গাঁয়ে রশিদ মিয়া নামে একজন লোক থাকত।
এরকম বদমাইশ লোক আমি আমার জীবনে খুব কম দেখেছি। এমনিতে তো তার সুদের কারবার ছিলই, কিন্তু এমন কোনো খারাপ কাজ নেই যেটা সে করেনি। লোকজনকে ফাঁকি দিয়ে তাদের জমি লিখে নেওয়া থেকে শুরু করে কম বয়সী মেয়েদের জোর করে বিয়ে করে ফেলা, কোনো কিছুতেই তার আপত্তি নেই। শুকনো দড়ির মতো চেহারা, থুতনিতে অল্প কিছু দাড়ি, মাথায় টুপি, মুখে সবসময় পান, কষবিয়ে পানের পিক পড়ছে, দাঁতগুলি বিচ্ছিরি লাল। সেই রশিদ মিয়াকে এক রাতে কারা এসে খুন করে গেল। বাজার থেকে ফিরে আসছিল, তার বাড়ির কাছেই বাঁশঝাড়। তার কাছে আসতেই লাঠির এক আঘাতে মাথা দুফান। ধরপড় করতে করতে কিছুক্ষণের মধ্যেই সব শেষ। শুনেছি মানুষ মারা গেলে নাকি খুশি হতে নেই, কিন্তু রশিদ মিয়া মারা গেলে কি বলবো, 3-4 গ্রামের মানুষ মহা খুশি হয়েছিল। পরদিন অনেক থানা পুলিশ হলো। সদর থেকে দারোগা নিজে এলেন, লোকজনকে জিজ্ঞাসাবাদ করে কাগজপত্রে সবকিছু লিখে নিলেন। যাওয়ার সময় বলে গেলেন রশিদ মিয়া লাশ শহরে নিয়ে যেতে হবে। খুনের মামলা, লাশ নাকি কেটে দেখতে হবে। কে যাবে রশিদ মিয়ার লাশ নিয়ে? দু চোখের বিষ ছিল এলাকার সব লোকের, কারো এতটুকু গরজ নেই। গ্রামের মাতব্বরেরা তখন অনেক কষ্ট করে আমাদের কয়েকজনকে রাজি করালেন। জোয়ান বয়স তখন, ভাবলাম কি আছে, নিয়ে যায় লাশটাকে। মরে যখন গেছে রাগ পুষে আর কি হবে। আমাদের মধ্যে দুজন বলল তারা যেতে পারে, কিন্তু লাশ পৌঁছেই তাদের নাকি আবার ফিরে আসতে হবে, কেননা তাদের নাকি বাড়িতে জরুরি কাজ। মাতব্বরেরা তাতেই রাজি। গরমের দিন, লাশ নাকি পচে যেতে পারে। আমরা 4 জন আর গ্রামের মাতব্বর, মোট 5 জন মিলে রওনা দিলাম শহরে। শুকনো টিংটিঙে রশিদ মিয়ার শরীর, কিন্তু কি ওজন! জান বের হয়ে গেল 4 জন জোয়ান মানুষের। আমাদের মাঝে আফজলের বয়স কম, কিন্তু ভয়ও বেশি। একটু পরেই সে বলল, বাবা, লাশ এত ভারী কেন? এই তেনারা ভয় করেছেন নাকি? তেনারা কিনা জানি না, কিন্তু চাটাই দিয়ে পেঁচিয়ে বাঁশের সাথে বেঁধে লাশ আনতে আনতে আমাদের কাল ঘাম ছুটে গেল। নদীর একদিকে শহর, অন্যদিকে লাশ কাটা ঘর, আশেপাশে ধানি জমি, মাঝখানে ছোট্ট একটা লাল রঙের ঘর। চারপাশে বুনো জঙ্গল ঘরটাকে প্রায় ঢেকে রেখেছে। দরজায় তালা মারা ছিল, কিন্তু পুরনো জং ধরা তালা। ধাক্কা দিতেই নিজের থেকে খুলে গেল। ভিতরে উঁচু টেবিল, কংক্রিট দিয়ে লাশ কাটা ঘরের সাথে পাকাপাকিভাবে তৈরি করা হয়েছে। টেবিলের উপর রশিদ মিয়াকে রেখে আমরা বের হয়ে এলাম। ভিতরে কি বোটকা গন্ধ! বাইরে এসে দেখি কিছু কুকুর। অদ্ভুত সেগুলি লাশ কাটা ঘরের আশেপাশে থাকে, মানুষকে ভয় পর্যন্ত পায় না। বেওয়ারিশ লাশ নিশ্চয়ই জানাজা না পড়িয়েই আশেপাশে পুঁতে ফেলে। দেখলাম কুকুরগুলি মাটি খুঁড়ে খুঁড়ে হাড়গোড় বের করছে। আমাদের দেখে সরে পর্যন্ত গেল না, উল্টে কেমন জানি আমাদের দিকে ঠান্ডা চোখে তাকিয়ে রইল। হাফখানায় লাশগুলি হেঁটে বেড়াচ্ছে কেমন করে, দেখে কেমন জানি ভয় লাগে। যে দুজনের ফিরে যাবার কথা তারা একটু বিশ্রাম নিয়ে তাড়াতাড়ি রওনা দিল। বেশি রাত হবার আগেই তারা আবার গ্রামে ফিরতে চায়। আমরা বাকি 3 জন অপেক্ষা করছি, কিন্তু লাশ কাটার জন্যে ডাক্তার বা অন্য কেউই আসে না। আবার রাত হয়ে গেলে মুশকিল, তাই আমাদের মাতব্বর ঠিক করলেন থানায় গিয়ে খোঁজ নেবেন। একা যেতে ভরসা পান না,
গ্রামের মানুষ শহরে গেলে মানুষের ভিড়ে তাল হারিয়ে ফেলেন, সাথে আর একজনকে নিয়ে যেতে হয়। আফজাল কখনো শহর দেখেনি। আমি তাকে বললাম সাথে যেতে, শহরটা দেখে আসুক। মরা একটা লাশ তো আর পালিয়ে যাবে না, এ একজন থাকলেই হয়। ওই বাজে কুকুরগুলো না থাকলে পাহারা দেওয়ার দরকার ছিল না। আফজাল আমাকে একা রেখে যেতে ইতস্তত করছিল, জায়গাটা নাকি ভালো নয়। আমি হেসে উড়িয়ে দিলাম। পরিষ্কার দিনের বেলা, চারপাশে ধানের খেতে চাষিরা কাজ করছে, ভয়ের কি আছে? ওরা চলে গেলে আমি একা একটু দূরে বসে রইলাম। মাঝে মাঝে তাকিয়ে তাকিয়ে লাশ কাটা ঘরটাকে দেখি। কুকুরগুলি ঘুরঘুর করছে, ভোঁ করে চাপা স্বরে নিজেদের মধ্যে ঝগড়া করছে। মাঝে মাঝে মাটি থেকে কিছু একটা খুঁড়ে তুলে কি যেন কচমচ করে খায়। ভারী অস্বস্তি লাগে মনে। কথা ছিল ওরা ঘন্টাখানেকের মধ্যেই ফিরে আসবে, কিন্তু এদিকে বেলাও পড়ে এলো, তবু তো ওরা কেউ আসে না। এদিকে আমি পড়েছি মুশকিলে, না পারি যেতে না পারি থাকতে। চাষিরা একে একে সবাই ফিরে যেতে শুরু করেছে। দু একজন কৌতূহলী মানুষ আমার সাথে কথাবার্তাও বলল। রশিদ মিয়া কে, বাড়ি কোথায়, কিভাবে খুন হলো, সব বৃত্তান্ত খুলে বলতে হলো। লাশটাকে দেখতে চাইলে আমি ভিতরে নিয়ে গিয়ে চাটাই খুলে দেখালাম। মানুষের এই একটা বড় জিনিস খুব আশ্চর্য, মরা একটা মানুষ না দেখে কিছুতেই যাবে না। মরে যাবার পর রশিদ মিয়ার চোখ কেউ বন্ধ করে দেয়নি, তাই চোখ খোলা, উপরের দিকে স্থির হয়ে তাকিয়ে আছে। মুখটা অল্প হা করা, বিচ্ছিরি ময়লা হলুদ দাঁতও বের হয়ে আছে। দেখে কেমন জানি অস্বস্তি হয়। চাষিরা আমাকে বলল লাশ কাটা ঘরের দরজাটা দড়ি দিয়ে বেঁধে চলে যেতে। এদিকে সন্ধে হয়ে আসছে, আজ আর মনে হয় কেউ আসবে না। আর এই জায়গাটা নাকি বাড়াবাড়ি রকমের খারাপ। মানুষজন নাকি দিন দুপুরেই যেতে ভয় পায় এখানে। আর রাতে নাকি বিরাট বিরাট সাদা রঙের কুকুর ঘোরাঘুরি করে এখানে। কোথা থেকে আসে, কোথায় যায়, কেউ জানে না। আমি কি করব বুঝতে পারছিলাম না। আমাদের গ্রামের মাতব্বর খুব দায়িত্বশীল মানুষ। আমি জানি তিনি আফজলকে নিয়ে ফিরে আসবেনই। একা আমাকে রেখে গেছেন যে এখানে, সেটা তাদের খুব ভালো মনে আছে। আমাকে এসে না দেখলে আবার উল্টো ঝামেলা হয়ে যাবে। ভূতের ভয় আমার নেই। আমি ঠিক করলাম আরো কিছুক্ষণ অপেক্ষা করি। এর মাঝে যদি তারা না আসে তো কিছু একটা করা যাবে। আমি একা ঘরে বসে মশার কামড় খাচ্ছি আর রশিদ মিয়াকে গালি দিচ্ছি। শালা বেঁচে থাকতে তো জ্বালিয়েছেই, শালা মরেও জ্বালিয়ে গেল। কতক্ষণ বসেছিলাম মনে নেই। হঠাৎ শুনি ঘুঁ ঘুঁ বাতাসের শব্দ। অন্ধকারে বুঝতে পারিনি কখন আকাশ মেঘে ঢেকে ফেলেছে। দেখতে দেখতে ভীষণ ঝড় শুরু হলো। পারলে আমাকে প্রায় উড়িয়ে নেয় বাতাসে। একটু পর বাতাসের সাথে বৃষ্টি শুরু হলো। দেখতে দেখতে আমি ভিজে একেবারে চুপসে গেলাম। এদিকে প্রচন্ড ঠান্ডাও লাগছে। ভাবলাম না, অনেক হয়েছে, আর নয়, এখন পালিয়ে বাঁচি। যখন চলে যাবার জন্য পা বাড়িয়েছি তখন হঠাৎ শুনি গলার আওয়াজ। ঝড়ের মাঝে বোঝা যায় না, কিন্তু মনে হলো মাতব্বরের গলার স্বর। আমিও চেঁচিয়ে ডাকলাম তাদের, হ্যাঁ কর্তা, আমি এখানে আছি। তারাও উত্তর দিল,
আমরা আসছি। আমি স্পষ্ট শুনলাম। আবার বুকে তখন সাহস ফিরে এলো। সবাই ফিরে আসছে তাহলে। প্রচন্ড বৃষ্টি তখন। ভাবলাম বাইরে দাঁড়িয়ে ভিজে কি লাভ, তার চেয়ে বরং লাশ কাটা ঘরের ভিতরে গিয়ে অপেক্ষা করি। মাথার উপর অন্তত একটা ছাদ তো আছে। আমি লাশ কাটা ঘরে ঢুকছি, হঠাৎ কেন জানি মনে হলো কাজটা ভালো হচ্ছে না। কেউ যেন মনের ভিতর বলে উঠল, খবরদার যাস নে, ভেতরে বিপদ হবে। কেমন জানি শিরশির করে উঠলো আমার সারা শরীর। কিন্তু তখন জোয়ান বয়স, বুদ্ধি কম, আবার সাহস বেশি। ভাবলাম, আরে ধুর, আমার ভয়টা কিসে? ওই তো এক্ষুনি সবাই এসে যাবে। আমি ভিতরে ঢুকে দরজাটা বন্ধ করে দিলাম। ভীষণ বৃষ্টি আসছিল। আর চোখে তাকিয়ে রশিদ মিয়ার লাশটাকে একবার দেখলাম। এমনিতে অন্ধকারে কিছু দেখা যায় না, বিদ্যুৎ চমকালে দেখা যায় রশিদ মিয়ার লাশ একই ভঙ্গিতে স্থির হয়ে পড়ে আছে। ভিজে কাপড় খুলে নিং দিয়ে মাথাটা মুছে একটু আরাম হলো। বাইরে তখনও বৃষ্টি চলছে। লাশটার দিকে পিছন করে দরজার কাছে বসে ওদের জন্য অপেক্ষা করতে, কিন্তু ওরা তো আর আসে না। একটু একটু করে অনেকক্ষণ পার হয়ে গেল, কিন্তু ওদের তো আর দেখাই নেই। আস্তে আস্তে বুঝতে পারলাম ওটা নিশির ডাক ছিল। সাথে সাথে আমার সারা শরীর কাঁটা দিয়ে উঠল। শুনেছি মানুষ বেশি ভয় পেলে কিছু করতে পারে না, চিন্তা ভাবনা সব গুলিয়ে যায়, বুদ্ধি বিবেচনাও কমে আসে। এদিকে আমি নড়তেও সাহস পাচ্ছি না। দরজা খুলে বাইরে যাবার শক্তি নেই। মনে হয় দাঁড়ালেই পিছন থেকে রশিদ মিয়া লাফিয়ে পড়বে আমার ঘাড়ে। অনেক কষ্ট করে নিজেকে শান্ত করলাম। বোঝালাম ও কিছু নয়, রশিদ মিয়া তো মরে গেছে, মরা মানুষ কি করবে। বৃষ্টিটা একটু কমলে বের হয়ে শহরের দিকে যাব। আজ অনেক হয়েছে, আর নয়। চুপচাপ বসে আছি, হঠাৎ মনে হলো পিছনে কি একটা শব্দ হলো। চাটায়ে শুয়ে থাকা রশিদ মিয়া নড়ে উঠলে যেরকম শব্দ হবে ঠিক সেই রকম। ভয়ে আমার বুকটা ছাঁত করে উঠল। কিন্তু নিজেকে বোঝালাম ইঁদুর টিঁদুর হবে নিশ্চয়ই। এতক্ষণে বৃষ্টিটা কমে এসছে, আর একটু কমলেই ভাবছি বের হয়ে যাব। আমি এখন বুঝতে পারি আমার ওপর কিছু একটা ভর করেছিল সে রাতে। বিচার বুদ্ধি কমে গিয়েছিল কোনো কারণে। প্রথমে এভাবে একা ওরকম একটা জায়গায় ঢোকা আমার মোটেও উচিত হয়নি। তাছাড়া যখন আমি বুঝতে পেরেছিলাম ওদের গলার স্বর আসলে আমি ভুল শুনেছি, তখনই আমার বের হয়ে আসা উচিত ছিল। যাই হোক, আমি ভিতরে একা বসে আছি। হঠাৎ মনে হলো বাইরে কি একটা যেন ছুটে গেল। আমি চমকে উঠলাম। চমকে উঠেই আমি বসে রইলাম। বাইরে তাকাতেও ভয় হয়, তাই দরজাটাও আর খুলতে সাহস পায় না। কাঠ হয়ে বসে আছি। হঠাৎ আবার স্পষ্ট শুনলাম টেবিলের চাটাইয়ের উপর রশিদ মিয়ার শরীর বেশ ভালোভাবে নড়ে চড়ে উঠল। ভয়ে আমার সারা শরীরের লোম খাড়া হয়ে গেল। এটা তো ইঁদুরের শব্দ নয়। ইঁদুর তো এত জোরে শব্দ করে না। আমার পিছনে তাকানোর আর সাহস নেই। তাকালেই যদি দেখি রশিদ মিয়া উঠে বসে আছে। এদিকে বৃষ্টি তখন কমে এসেছে। আকাশও বেশ পরিষ্কার। আকাশে বেশ বড় একটা চাঁদ উঠেছে।
লাশ কাটা ঘরের উপর ঘুলঘুলি দিয়ে ভিতরে আলো এসে পড়েছে। মাঝে মাঝেই চাঁদ মেঘে ঢেকে যায়, আবার মেঘ থেকে বের হয়ে আসে। আমি বসে বসে তাই দেখছি। কতক্ষণ এভাবে বসেছিলাম জানি না, আমার মনে হয় কয়েক যুগ। বাইরে তখন ছোটাছুটির ভীষণ একটা শব্দ বেড়েছে। কুকুর শেয়াল কিছু একটা হবে, এদিক থেকে ওদিক, এদিক থেকে সেদিক, এভাবেই ক্রমাগত ছোটাছুটি করছে। নড়তে চড়তেও ভয় হয়, শুধু মনে হয় পিছন থেকে কিছু একটা আমার উপর লাফিয়ে পড়বে। তবুও খুব সাহস করে আস্তে আস্তে উঠে দাঁড়ালাম, আর সাথে সাথে আমার স্পষ্ট মনে হলো চাটাই থেকে রশিদ মিয়া উঠে বসল। অসম্ভব ভয় পেলাম। চোঁ করে মাথায় রক্ত উঠে গিয়ে শীত দাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। তাড়াতাড়ি আমি দরজা খোলার চেষ্টা করলাম, কিন্তু দরজা কি যেন বাইরে থেকে বন্ধ করে দিয়েছে। যতই ধাক্কা দিই দরজা আর খোলে না। আমি পাগলের মতো লাথি দিচ্ছি দরজায়, খুঁচি দিচ্ছি দরজায়। তখন হঠাৎ আমার মনে পড়লো দরজাটা তো ভিতর দিয়ে খোলে। ভয়ে তখন প্রায় আমি ঘেমে গেছি। আমি এক টানে দরজা খুলে ফেললাম। তারপর আমি দৌড়তে যাব, কিন্তু সামনের দিকে তাকিয়ে আমি স্তম্ভিত হয়ে গেলাম। এইটুকু বলে রহমত চাচা একটু থামলেন। তার নিশ্চয়ই পুরো দৃশ্যটা মনে পড়ে গেছে। মাথা ঝাঁকিয়ে খানিকক্ষণ একপাশে তাকিয়ে থাকার পর তিনি আবার শুরু করলেন। সামনের দিকে তাকিয়েই দেখি লাশ কাটা ঘর ঘিরে গোল হয়ে বসে আছে কুকুরের মতো। বাইরে তাকিয়ে দেখি একজন লোক দাঁড়িয়ে আছে। অন্ধকারে ঠিক মতো দেখাও যাচ্ছে না। মনে হলো বয়স্ক, লম্বা চওড়া, গায়ের লম্বা পাঞ্জাবি। আমাকে তাকাতে দেখে আবার প্রচন্ড একটা জোরে ধমক দিল। কি করছো ওখানে? বের হয়ে এসো, এক্ষুনি বের হয়ে এসো। ভয়ে তখন আমার সারা শরীর কুলকুল করে ঘামছে। আমি কোনো মতে টলতে টলতে বের হয়ে এলাম সেখানে। রশিদ মিয়া লাশ দেখিয়ে কিছু একটা বলতে যাব, লোকটা আবার ধমকে উঠল। খবরদার, পিছনে তাকাবে না, সোজা বের হয়ে এসো। আমি লাশ কাটা ঘর থেকে বের হয়ে এলাম। কুকুরের মতো জন্তুগুলি কেন জানি পিছন থেকে সরে গেছে। সেখান থেকেই চাপা সরে আমি লোকটার দিকে ছুটে যাচ্ছিলাম। লোকটা আবার ধমকে উঠল। এদিকে না, সোজা সামনের দিকে হাঁটো। আমার নিজের ওপর তখন কোনো জোর নেই। আমি লোকটার কথা মতো টলতে টলতে হাঁটতে থাকলাম। পিছন থেকে লোকটা বলে উঠল, খবরদার, পিছনে তাকাবে না। আমি আচ্ছন্নের মতো হাঁটতে থাকলাম। খানিকক্ষণ পর কি একটা বলতে যাব, লোকটা বলে উঠল, কোনো কথা নয়, সোজা সামনের দিকে হাঁটো। লোকটা আবার বলে উঠল, খবরদার, পিছনে তাকাবে না। আমার হঠাৎ খটকা লাগলো। লোকটা বুঝলো কেমন করে আমি কথা বলবো? তাছাড়া এত বৃষ্টি হয়ে চারিদিকে কাদা জল হয়ে আছে। আমি ছপ ছপ করে হাঁটছি। আমি হাঁটছি ছপ ছপ করে, কিন্তু লোকটার হাঁটার কোনো ছপ ছপ শব্দ হচ্ছে না। আমি পিছন দিকে তাকাতে যাচ্ছি, লোকটা তখন আবার পাঁচখাই গলায় একটা প্রচন্ড ধমক দিল। খবরদার, পিছনে তাকাবে না। আমার কি হলো জানি না, তবুও পিছন ফিরে তাকালাম। তাকিয়েই বুঝলাম কেন সে আমাকে পেছন দিকে তাকাতে নিষেধ করছে। চাঁদের আলোতে আমি স্পষ্ট দেখলাম পেছনের লোকটা আসলে মানুষ নয়,
চেষ্টা করছে মানুষের মতো রূপ নিতে। অন্তত 10 ফুট উঁচু, কালো নাক মুখ চোখ আছে, কিন্তু যেরকম ভাবে থাকার কথা সেরকম ভাবে নেই, অন্যভাবে আছে। আমি তাকাতেই জিনিসটা অদ্ভুত একটা শব্দ করে দাঁড়িয়ে গেল। দেখলাম ওর চোখ নাক মুখ নড়তে থাকলো, যেন প্রাণপণ চেষ্টা করছে সেগুলিকে আটকে রাখতে, যেন খুলে আসবে হঠাৎ করে। এরপর আমার আর কিছু মনে নেই। পরে আফজালদের কাছে শুনেছি ওরা যখন আমাকে পেয়েছে তখন আমি নাকি পাগলের মতো ছুটছি। ওরা যে দিক দিয়ে আসছিল সেই দিকেই। ওরা দুজন মিলে নাকি আমাকে ধরে রাখতে পারছিল না। সারা শরীর নাকি তেলতেলে পিচ্ছিল কি একটা জিনিস বের হচ্ছে। যখন জোর করে ধরে কিল ঘুষি মেরে আমাকে ধাতস্থ করলো, আমি নাকি বিড়বিড় করে কি একটা কথা বলতে বলতে জ্ঞান হারিয়েছিলাম। ওরা শুধু রশিদ মিয়ার লাশ কথাটা বুঝতে পারল। থানার লোকজনের খামখেয়ালিপনার জন্য ওদের এত দেরি হয়েছিল। তাড়াহুড়ো করে যখন নদীর ঘাটে এসেছে তখন ঝড়ের জন্য খেয়া বন্ধ। ঝড় কমে যাওয়ার পরেও কাউকে পাওয়া যাচ্ছিল না। অনেক কষ্ট করে একজনকে রাজি করিয়ে ওরা তবেই নদী পার হয়েছে। আমাকে ধরাধরি করে ওরা পাশের গ্রামে নিয়ে গিয়েছিল। সেখান থেকে পরের দিন বাড়িতে। আমাকে আসলেই সে রাতেই মেরে ফেলতো। লোকজন ঠিকই বলেছিল জায়গাটার দোষ আছে। আমি তো মরেই যেতাম। ভাগ্যিস জিনটা আমাকে বাঁচিয়ে দিয়ে গেল। আমরা জিজ্ঞেস করলাম, জিন? আপনি বুঝতে পারলেন কেমন করে সেটা জিন? রহমত চাচা বললেন, তখন আমার বয়স কম ছিল, অভিজ্ঞতাও ছিল না, তাই বুঝতে পারিনি। এখন বুঝি। কিভাবে বোঝেন? আর কখনো জিন দেখেছেন? রহমত চাচা হঠাৎ উঠে পড়ে ধমক দিয়ে বললেন, যাও যাও, তোমরা সব গিয়ে ঘুমাও। বাচ্চা বাচ্চা ছেলেরা কেন জিন ভূতের গল্প শুনতে চাচ্ছ? আমরা তবু বসেই থাকি। ওঠার সাহস অনেক আগেই চলে গেছে। দিনের আলো দেখার আগে কোনো ওঠাউঠি নেই। শুনছিলেন রহমত চাচার এক রাত। রচনা মোহাম্মদ জাফর ইকবাল। গল্পের কথক ও জিনের চরিত্রে দেবব্রত। আফজল সন্তু। গল্পের সূত্রধর ও রহমত চাচার চরিত্রে আমি পার্থ। সমগ্র পরিচালনায় দেবব্রত। শব্দগ্রহণ, আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে সন্তু। ও সমগ্র পরিবেশনায় টিম ফিনিক্স দ্য অডিও স্টোরি চ্যানেল। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকতে ভুলবেন না।